হ্যালো বন্ধুরা, আজকে কোয়ান্টাম মেকানিক্সের আলোচনায় আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন সম্বন্ধে জানব। বিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত অনেক বিজ্ঞানীর ধারণা ছিল যে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে সকল ফিজিক্যাল ফেনোমেনা ব্যাখ্যা করা যায় এবং মনে করা হতো যে এটির তাত্ত্বিক ভিত্তি খুবই শক্তিশালী ও কার্যকর। তবে 1900 সাল থেকে ক্লাসিক্যাল মেকানিক্সের সর্বজনীন গ্রহণযোগ্যতা কমতে শুরু করে। ক্লাসিক্যাল মেকানিক্স ব্ল্যাক বডি রেডিয়েশনের এনার্জি ডিস্ট্রিবিউশন ব্যাখ্যা করার ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছিল। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা থার্মাল রেডিয়েশন সম্বন্ধে জানব। বস্তুর তাপমাত্রার জন্য যে রেডিয়েশন অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বস্তু থেকে বের হয়ে আসে তাকে থার্মাল রেডিয়েশন বলে। আমাদের চারপাশের সকল বস্তু থেকেই এরকম বিকিরণ সবসময় বের হতে থাকে এবং এরকম বিকিরণ আমাদের চারপাশের সকল বস্তু শোষণ করতে থাকে। রেডিয়েশনের মাধ্যমে বস্তু থেকে শক্তি বের হয়ে যায়, তাই বস্তুর তাপমাত্রা কমতে থাকা উচিত। কিন্তু আমাদের চারপাশের পরিবেশের বস্তুগুলোর তাপমাত্রা মোটামুটি স্থির থাকে। এর কারণ হচ্ছে বস্তুগুলো যে হারে শক্তি বিকিরণ করে মোটামুটি একই হারে শক্তি শোষণ করে। পরম শূন্য তাপমাত্রার উপরে যে কোনো বস্তুই এ ধরনের রেডিয়েশন বিকিরণ করে। যদি কোনো বস্তুর শক্তি বিকিরণের হার এর শক্তি শোষণ করার হারের চেয়ে বেশি হয় তবে বস্তুটি ঠান্ডা হতে থাকবে এবং বস্তুর শক্তি গ্রহণের হার বস্তুটির শক্তি বিকিরণের হারের চেয়ে বেশি হলে বস্তুটির তাপমাত্রা বাড়তে থাকবে। যখন কোনো বস্তুর শক্তি গ্রহণের হার এবং শক্তি শোষণের হার একই থাকে তখন আমরা বলি বস্তুটি তাপীয় সাম্যাবস্থায় আছে। উদাহরণস্বরূপ আমরা পরিবেশের তুলনায় উত্তপ্ত একটি বস্তু বিবেচনা করি, তাহলে এই বস্তুটি ঠান্ডা হতে থাকবে কারণ বস্তুটির শক্তি বিকিরণের হার পরিবেশ থেকে শক্তি শোষণের হারের চেয়ে বেশি। একসময় বস্তুটি শীতল হতে হতে পরিবেশের সাথে সাম্যাবস্থায় আসবে, অর্থাৎ এর তাপমাত্রা কমবেও না বাড়বেও না। তখন বস্তুর শক্তি শোষণের হার এবং শক্তি বিকিরণের হার একই থাকে। এর মানে আমাদের চারপাশের সকল বস্তুগুলিও এ ধরনের বিকিরণ নিঃসরণ করে এবং সেই সাথে শোষণও করে। কনডেন্সড ম্যাটার অর্থাৎ কঠিন এবং তরল কন্টিনিউয়াস স্পেকট্রাম বিকিরণ করে। কোনো রেডিয়েশনে তরঙ্গদৈর্ঘ্যের নির্দিষ্ট রেঞ্জে সকল তরঙ্গদৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বর্তমান থাকলে তাকে কন্টিনিউয়াস স্পেকট্রাম বলে। কনডেন্সড ম্যাটারগুলি থেকে যে কন্টিনিউয়াস স্পেকট্রাম বের হয় তা বিশ্লেষণ করে দেখা যায় যে স্পেকট্রাম পদার্থগুলির উপাদানের উপর তেমন নির্ভর করে না, কিন্তু তাপমাত্রার উপর খুব বেশি নির্ভর করে। এখন আমরা যদি বাইরের আলো প্রবেশ করে না এরকম একটি রুমে গিয়ে লাইট অফ করে দেই তবে সকল বস্তুকেই কালো দেখব, অর্থাৎ কিছুই দেখব না। কিন্তু এগুলো থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা থার্মাল রেডিয়েশন সবসময় বের হচ্ছে। এর কারণ হচ্ছে কম তাপমাত্রায় বস্তুগুলো ইনফ্রারেড রে বিকিরণ করে। আমাদের চোখ এই বিকিরণ শনাক্ত করতে পারে না, তাই আমরা বস্তুগুলোকে কালো দেখি। কিন্তু লাইট অন করলে আমরা আবার বস্তুগুলোকে দেখতে পারি। আমরা সাধারণত আমাদের চারপাশের বস্তুগুলোকে দেখি এদের প্রতিফলিত আলোর জন্য। আলো যখন কোনো বস্তুতে আপাতিত হয় সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা বস্তুটিকে দেখতে পাই। কিন্তু আমরা যখন কোনো বস্তুকে যথেষ্ট উত্তপ্ত করি, যেমন 1000 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি, তখন বস্তু থার্মাল রেডিয়েশন হিসেবে কিছু দৃশ্যমান আলো নির্গত করে, তাই আমরা তাদের দেখতে পাই। আমাদের খুবই কাছের উদাহরণ হচ্ছে সূর্য। সূর্যকে আমরা থার্মাল রেডিয়েশনের কারণে দেখতে পাই। এরকম বস্তুকে সেলফ লিউমিনিয়াস বডি বলা হয়। আর আমরা চাঁদকে দেখতে পাই এর প্রতিফলিত আলোর জন্য, তাই চাঁদ সেলফ লিউমিনিয়াস বডি নয়। উদাহরণস্বরূপ আমরা একটি লোহার রড বিবেচনা করি। এই লোহার রডকে আমরা উত্তপ্ত করতে থাকি। প্রথমে আমরা কিছুটা উত্তপ্ত করে এটিকে কোনো অন্ধকার জায়গায় নিয়ে গেলে এটি দেখা যাবে না, কিন্তু এটার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা এর আশেপাশে কিছুটা গরম অনুভব করতে পারবো। এভাবেই লোহার রডের তাপমাত্রা বাড়ালে মোটামুটি 1000 ডিগ্রি সেলসিয়াসের উপরে নিয়ে আসলে আমাদের কাছে তখন এটি হালকা লাল বর্ণের দেখাবে।
এটি আরও উত্তপ্ত করলে আস্তে আস্তে কমলা বর্ণের হতে থাকবে এবং এটি থেকে নির্গত আলোর ইন্টেন্সিটিও বাড়তে থাকবে। রডের তাপমাত্রা আরও বাড়তে থাকলে এক সময় সাদা বর্ণের আলো পাব এবং আরও বাড়তে থাকলে তা উজ্জ্বল নীল বর্ণ ধারণ করবে। আমরা বলতে পারি রডটি উচ্চ তাপমাত্রায় সেলফ লিউমিনিয়াস বডি, অর্থাৎ নিজেই আলো বিকিরণ করছে। এই উদাহরণ থেকে এটা ক্লিয়ার যে বস্তুর তাপমাত্রা বাড়াতে থাকলে থার্মাল রেডিয়েশনের মধ্যে দৃশ্যমান আলো এসে যায়। বিভিন্ন বস্তুর থার্মাল রেডিয়েশন বিশ্লেষণ করে দেখা যায় এই থার্মাল রেডিয়েশন কিছুটা হলেও বস্তুগুলোর উপাদানের উপর নির্ভর করে, কিন্তু পরীক্ষার মাধ্যমে এমন কিছু বস্তুও পাওয়া গিয়েছে যেগুলো থেকে ইউনিভার্সাল ক্যারেক্টারের থার্মাল রেডিয়েশন বিকিরিত হয়। এরা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একই ধরনের থার্মাল স্পেকট্রাম বিকিরণ করে এবং এই ব্ল্যাক বডিগুলোর উপর আপাতিত সকল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্ল্যাক বডি দ্বারা শোষিত হয়ে যায়। সেই কারণে এই ব্ল্যাক বডিগুলো কম তাপমাত্রায় একেবারে কালো দেখায়, অর্থাৎ এরা কোনো আলো প্রতিফলিত করে না। কম তাপমাত্রায় এদের কালো দেখায়, তাই এই ব্ল্যাক বডি নাম দেওয়াটা সার্থক। কিন্তু যখন এই ব্ল্যাক বডিগুলোই উচ্চ তাপমাত্রায় যায় তখন তারা দৃশ্যমান আলো বিকিরণ করতে পারে। যেমন আমাদের কাছে ব্ল্যাক বডির একটি উদাহরণ হচ্ছে সূর্য। এছাড়া আকাশের তারাগুলিও ব্ল্যাক বডি। গ্রাফাইট বা চারকোল ব্ল্যাক বডির মতো আচরণ করে। ব্ল্যাক বডি খুব ভালো রেডিয়েশন অ্যাবজর্বার এবং একই সাথে এটি খুব ভালো রেডিয়েশন ইমিটার। আমরা ল্যাবে ব্ল্যাক বডি তৈরি করতে পারি, যেটা দিয়ে মূলত আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এমন একটি ব্ল্যাক বডি হচ্ছে ছোট ছিদ্রযুক্ত ফাঁপা খোলক। এই ছিদ্রের মধ্য দিয়ে কোনো রেডিয়েশন খোলকে প্রবেশ করালে তা বারবার প্রতিফলনের মধ্য দিয়ে শোষিত হয়ে যায়, ফলে ছিদ্রটি ব্ল্যাক বডির মতো আচরণ করে। আবার এই খোলককে উত্তপ্ত করলে এই ছিদ্র দিয়ে ব্ল্যাক বডি রেডিয়েশন বের হয়ে আসে এবং খোলকের ভেতরটা ব্ল্যাক বডি রেডিয়েশন দিয়ে পূর্ণ থাকে। ঊনবিংশ শতাব্দীর শেষ অর্ধে এই ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে ব্যাপক গবেষণা হয়। ব্ল্যাক বডি থেকে যে থার্মাল রেডিয়েশন বের হয় তাকেই ব্ল্যাক বডি রেডিয়েশন বলে। সেই সাথে এই ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে এখন আমরা যেগুলো জানব তা পরীক্ষালব্ধ ফল। এই পরীক্ষালব্ধ ফলগুলির অনেকটাই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল, কিন্তু এই ব্ল্যাক বডি রেডিয়েশনের কম্পাঙ্কের সাথে এনার্জি ডিস্ট্রিবিউশন ব্যাখ্যা করতে পেরেছিল না এই ক্লাসিক্যাল মেকানিক্স। তো বন্ধুরা, আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের নির্দিষ্ট তাপমাত্রায় স্পেকট্রাল এনার্জি ডেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ দেখি। এই গ্রাফ আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা লব্ধ গ্রাফ। এই গ্রাফ না বুঝলে আমাদের পরবর্তী জিনিসগুলো বুঝতে সমস্যা হবে। আমরা মনে করি একটি ব্ল্যাক বডি থেকে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ব্ল্যাক বডি রেডিয়েশন বিকিরিত হচ্ছে। এই রেডিয়েশনে একক আয়তনে 0 থেকে অসীম রেঞ্জের কম্পাঙ্কে যে পরিমাণ শক্তি থাকে তাকে টোটাল এনার্জি ডেন্সিটি বলে। এর একক জুল পার মিটার কিউব। একে আমরা রোটি দিয়ে প্রকাশ করেছি। অনেক বইতে অনেকভাবেই প্রকাশ করা হয়। আবার কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে একে রোটি নিউ দিয়ে লিখব, যার একক জুল পার মিটার কিউব পার হার্জ, এবং একেই স্পেকট্রাল এনার্জি ডেন্সিটি বলে। আমরা গ্রাফ থেকে প্রথমেই বুঝতে পারি কম্পাঙ্ক যখন 10⁻14 হার্জের তুলনায় খুবই কম, তখন ডি নিউ রেঞ্জে এনার্জি ডেন্সিটি খুবই কম। এরপর কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে তা বাড়তে থাকে। আমরা তা চিত্রে দেখতে পাচ্ছি এবং এক সময় সর্বোচ্চ মানে পৌঁছায়, তারপর আবার কমতে থাকে। কম্পাঙ্ক যখন বাড়তে বাড়তে অসীমের দিকে যায় তখন ডি নিউ রেঞ্জে এনার্জি ডেন্সিটি প্রায় 0 হয়ে যায়। এখন আমরা বিভিন্ন তাপমাত্রার জন্য দেখি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যে কম্পাঙ্কে সর্বোচ্চ স্পেকট্রাল এনার্জি ডেন্সিটি পাওয়া যায় তা বাড়তে থাকে, যা আমরা চিত্রে দেখতে পাচ্ছি, যেখানে মিউ ম্যাক্সিমাম তাপমাত্রার সাথে বৃদ্ধি পাচ্ছে। আবার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে টোটাল এনার্জি ডেন্সিটি খুব বেশি বৃদ্ধি পায়। যখন তাপমাত্রা কম থাকে তখন দৃশ্যমান আলোর চেয়ে কম কম্পাঙ্কের ওয়েভ
বেশি পরিমাণে বিকিরিত হয় এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উচ্চতর কম্পাঙ্কের ওয়েভ বেশি বিকিরণ করে, যা দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে পড়ে। আমরা একটি ফিলামেন্টকে ব্ল্যাক বডি বিবেচনা করলে এর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দৃশ্যমান আলোর তীব্রতা বেড়ে যায়। এই পরীক্ষালব্ধ ফলাফল থেকে কিছু সূত্র বের হয়ে আসে, যেমন স্টেফানের সূত্র, ভিনের সরণ সূত্র এবং কিরশফের সূত্র। এই সূত্রগুলো ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ড্রাইভ করা যায়। আমরা গ্রাফ থেকে বুঝতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় স্পেকট্রাল এনার্জি ডেন্সিটি রো টি নিউ কম্পাঙ্কের একটি ফাংশন। কিন্তু সমস্যা হয় আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এই ফাংশনটি নির্ণয় করতে যাই। কোন কম্পাঙ্কে কত স্পেকট্রাল এনার্জি ডেন্সিটি পাওয়া যাবে তা ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্যে নির্ণয় করা যায় না। ম্যাক্স প্লাঙ্ক ক্লাসিক্যাল মেকানিক্সের বাইরে গিয়ে এর সমাধান করেছিলেন, যা আমরা পরের ভিডিওতে জানব।